বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর 3 অধ্যায় পরিমাপ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের একটু বলে রাখি, আসলে পরিমাপটা কি। আমরা যে পরিমাপ নিয়ে আলোচনা করব, পরিমাপটা কি? কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করাই হলো পরিমাপ। তাহলে আমরা যে দেখি এক একটা জিনিসের পরিমাপ এক এক রকমের হয়। যেমন তুমি যদি কোনো কিছু ধরো তুমি তরল পদার্থ নিতে গেলে, তরল পদার্থের একক হলো লিটার। আবার তুমি চাল ডাল নিতে গেলে এর আবার একক হলো কি কি দিয়ে আমরা মাপি? আমরা মাপি সেটা কি কেজি দিয়ে। আবার কোনো কিছু ধরো কাপড় নিতে গেলে বা এই জাতীয় কোনো কিছু নিতে গেলে মিটার দিয়ে মাপে, গজ দিয়ে মাপে। তাইলে এক একটা জিনিসের এক এক একক, দৈর্ঘ্যের একক আমরা মিটার বলি। তা মিটার সম্পর্কে একটু কথা বলি। আমরা জানি ফ্রান্সের রাজধানী প্যারিস, প্যারিসের উপর দিয়ে বিষুবরেখা চলে গেছে। তাহলে এখন গণিতবিদরা কি করলো, এই বিষুবরেখাকে প্যারিসের উপর দিয়ে যে বিষুবরেখাটা চলে গেছে, এই বিষুবরেখাটাকে 1 কোটি ভাগের 1 ভাগ করলে যতটুকু অংশ পাওয়া যায়, এই এতটুকু হলো 1 মিটার। আমি আবার বলতেছি, ফ্রান্সের রাজধানী হলো প্যারিস, প্যারিসের উপর দিয়ে কি চলে গেছে? বিষুবরেখা চলে গেছে। উত্তর মেরু থেকে যে প্যারিসের ফ্রান্সের রাজধানী প্যারিসের উপর দিয়ে যে বিষুবরেখা চলে গেছে, তাকে 1 কোটি ভাগের 1 ভাগ করে যতটুকু পাওয়া গিয়েছে ততটুকুই তারা কি করছে? 1 মিটার ধরেছে। বর্তমানে প্যারিসের একটা রাজধানীতে একটা মিউজিয়াম আছে, সেখানে প্লাটিনামের একটা রড আছে, এই প্লাটিনামের দণ্ড আছে। এই দণ্ডটাকে ওরা 1 মিটার হিসেবে চিহ্নিত করে রাখছে। এটাই সারা ওয়ার্ল্ডে ওটা কি স্বীকৃত পেজ। তো আমরা এই 3 অধ্যায় সম্পর্কে অনেক কথাই বলা যায়। সারাদিন যদি সূত্রগুলো নিয়ে কথা বলি শেষ হওয়ার কথা না। তোমরা আস্তে আস্তে 3 অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে বিভিন্ন বক্সে বোল্ড করা অবস্থায়, এই সূত্রগুলো আস্তে আস্তে মুখস্থ করবে। তো আমরা একবারেই মুখস্থ করব না, আমরা পার্ট পার্ট করে প্রয়োজনের ক্ষেত্রে যতটুকু অংশ দরকার আমরা ঠিক ততটুকুই অংশ আমরা শিখব। আমরা সমস্যা 1 এর দিকে যাব। সমস্যা 1টা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো। যে আমি সেই আলোকে বলি যে একটি পুকুরের সমস্যা 1 এ বলা আছে একটা পুকুরের দৈর্ঘ্য হলো 60 মিটার, প্রস্থ হলো 40 মিটার। পুকুরের পাড় যদি 3 মিটার হয় তাহলে কি পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমি চিত্রটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করি যে তোমাদের এইটা হলো পুকুর। আমরা সাধারণত জানি পুকুরের দৈর্ঘ্য হলো আমার 60 মিটার, প্রস্থ হলো 40 মিটার। তোমরা খেয়াল করো, সাধারণত পার থাকে পুকুরের বাইরে। আমি আবার বলতেছি, পার থাকে পুকুরের বাইরে। তাহলে পুকুরের বাহির দিয়ে আমরা যদি পার ধরি, এটা হলো পুকুরের পার। তাহলে 3 মিটার 3 মিটার 3 মিটার 3 মিটার। তোমরা খেয়াল করো, আমার পার ছাড়া যদি আমি পুকুর বলি তাহলে ঠিক এতটুকু অংশ, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এতটুকু অংশ এটা হলো পার ছাড়া পুকুর। আর যদি পার সহ ধরি তাহলে আমার কি দাঁড়ায়? এই পাশেও 3 বাড়লো, এই পাশেও 3 বাড়লো। তাহলে কয়টা 3 বাড়লো? 2টা 3। তার মানে পার সহ যদি পুকুর হয় তাহলে আমার এতটুকু অংশ। তাহলে পুকুর হলো 60 মিটার, পার সহ যদি হয় 3 3 6, 60 আর 3 হলো 66 মিটার। আমরা গণিতের মাধ্যমে একটু পরে সেটা আমরা দেখতে পাবো। অপরদিকে যদি তুমি প্রস্থ চিন্তা করো, এটুকু হলো প্রস্থ 40 মিটার। তাহলে পার সহ যদি প্রস্থ হয় এপাশেও 3, তোমরা খেয়াল করো এপাশেও 3 বাড়তেছে, এপাশেও 3 বাড়তেছে। তাহলে 40 এর সঙ্গে 3 যোগ করলে আর 3 যোগ করলে 3 3 6 যোগ করলে 46 মিটার হচ্ছে পার সহ প্রস্থ। তাহলে নিশ্চয়ই এই চিত্রের মাধ্যমে তোমরা সমস্যাটা বোঝার চেষ্টা করেছো। এখন আমরা সমাধানের দিকে যাব। দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। অতএব পুকুরের ক্ষেত্রফল 60 গুণন 40 বর্গ মিটার।
4 4 24, দুটা শূন্য বর্গমিটার। তোমরা খেয়াল করো পুকুরের ক্ষেত্রফল শুধু এই আমি যতটুকু ঘোরাচ্ছি ততটুকু, এইখান থেকে ঘুরে 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 এই এতটুকু মাঝখানের অংশ, এটা শুধু পুকুরের ক্ষেত্রফল। এখন আমরা দেখব পার সহ পুকুরের দৈর্ঘ্য। পার সহ পুকুরের দৈর্ঘ্য 7 যোগ 3 যোগ 3। তোমাদেরকে আমি আগে বলেছি এটা দুই ভাবে করা যায়, যে এইটুকু হলো পুকুরের দৈর্ঘ্য, পার সহলে এখানেও একটা 3 এখানেও একটা 3, তুমি 3 যোগ 3 ও করতে পারো, আর যেহেতু দুইটা 3 2 গুণন 3 ও করতে পারো, যে কোনো একটা লিখলেই হবে। আমি আবার বলতেছি, তুমি এখানে 3 যোগ 3 ও লিখতে পারো, আর যেহেতু দুইটা 3 2 গুণন 3 ও লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারবা, অসুবিধা নেই। 3 3 6 66 মিটার। তাহলে আমরা কি পেলাম? পার সহ দৈর্ঘ্য পেলাম 66 মিটার। এবার আমরা পার সহ প্রস্থ বের করব। পার সহ পুকুরের প্রস্থ চল্লিশ যোগ 3 যোগ 3, আগের মতো করে, যেহেতু দুইটা 3 40 যোগ 6 46 মিটার। তাহলে আমরা আগে পেয়েছি পার সহ পুকুরের দৈর্ঘ্য 66 মিটার, পার সহ পুকুরের প্রস্থ 46 মিটার। অতএব পার সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণন 46, এত বর্গ মিটার। এত বর্গ মিটার। আমরা দেখি এটা গুণ করলে কত হয়। 66 গুণন 46, 30 36 বর্গ মিটার। 30 36 বর্গ মিটার। শিক্ষার্থীরা, আমরা আগে বের করতে পেরেছি পুকুরের ক্ষেত্রফল 2400 বর্গ মিটার, 2400 বর্গ মিটার। এখন আমরা পার সহ পুকুরের ক্ষেত্রফল, তার মানে পুরো অংশটার ক্ষেত্রফল আমরা পেলাম 3036, অর্থাৎ 3036 বর্গ মিটার। আর ভিতরের ক্ষেত্রফল আমরা আগে বের করছি, এটা হলো 2400। তাহলে তোমরা খেয়াল করো, পুরোটা থেকে ভিতরে এই ক্ষেত্রফলটা বাদ দিলে আমরা কি পাবো? এই অংশটার ক্ষেত্রফল আমরা পাবো। তাহলে অতএব পাড়ের ক্ষেত্রফল তোমরা লিখতে পারো পুকুর পাড়ের ক্ষেত্রফল 3036 বিয়োগ 2400, এত বর্গ মিটার। বিয়োগ করলে কত হবে? 636 বর্গ মিটার। তাহলে উত্তর 636 বর্গ মিটার। আমাদের কাঙ্ক্ষিত প্রথম সমস্যার সমাধান আমরা পেয়ে গেছি, 636 বর্গ মিটার। শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় সমস্যার সমাধানে যাওয়ার আগে একটা তোমাদেরকে একটু ম্যাজিক শেখাই। আমরা অনেক সময় গুণ করি, এখন তো ক্যালকুলেটরের যুগ, তোমরা সবসময় ক্যালকুলেটর দিয়ে করো, কিন্তু ক্যালকুলেটর ছাড়াও কিছু কিছু জিনিস রয়েছে, অনেক কিছু রয়েছে, যে আমরা এই মেধাটাকে একটু খাটাইলে আমরা দ্রুত কিছু সহজ পদ্ধতি আছে, এটা আমরা সমাধানে দেখব। যেমন একটা গুণ দেখো, 14 গুণন 15, এই গুণটা কত হবে? এই গুণটা কত হবে অতি সহজে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? তার আগে একটা সহজ শেখাই আমি। যেমন 12 গুণন 13, ডান পাশে দুটো কি আছে? ডান পাশে এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে এই দুটো গুণ করব। 3 গুণ কত? 6। আবার ওই দুইটাই যোগ করব, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। প্রথমে কত আছে? 1, এই 1 নেই। তাহলে আমাদের 12 আর 13 গুণ করলে কত পেলাম? 156। আবার দেখো এখানে একটু বড় হয়ে গেছে, গুণ করলে কত? 4 5 20, 20 হাতে থাকলো 2, দুটো এখানে লিখে রাখো। আবার ওই দুটো যোগ করো, 5 4 কত হয়? 9, 9 আর 2 কত হয়? 11 1।
তাহলে হাতে থাকলো 1, এই 1 আছে 1 এর সাথে দিয়ে যাবে। সহজ না? ঠিক তাই দেখো 12 গুণন 12, 2 2 2 2 4, আবার ওই 2 2 যোগ প্রথম দুটো, প্রথম ডান পাশে দুটো গুণ, পরে ওই দুটোই আবার যোগ করে লেখো 2 2 4, এবং প্রথমে যা আছে তা লিখো, যদি হাতে না থাকে যা আছে তাই লিখো। তাহলে এটা একটা ম্যাজিক শিখলাম। হ্যাঁ, এবার আমরা সমস্যা 2 এ চলে যাব। সমস্যা 2 এ আমরা দেখি একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 10 একক, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করো। আমি আবার বলতেছি, তোমরা সমস্যাটা স্ক্রিনে দেখতে পাচ্ছো। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একক, এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্যকে মিটারে প্রকাশ করো। দৈর্ঘ্য নির্ণয় করো, কিন্তু সেটা কিসে? মিটারে। আমাদের ক্ষেত্রফলটা দেয়া আছে এককে। এখন আমার এককটাকে কি করতে হবে? মিটারে নিতে হবে। তাহলে আমরা সমাধানের দিকে যাই। তাহলে আমরা জানি 1 একর সমান 40 46 দশমিক 1 একর সমান 40 46 দশমিক 86 বর্গ মিটার। অতএব আমাদের ক্ষেত্রফল কত একর আছে? 10 একর সমান 40 46 86 গুণন 10 ব্র্যাকেটের বাইরে বর্গ মিটার। তোমরা দেখো, অত চিন্তা করার দরকার নাই। 1 এর পরে একটি শূন্য, কাজেই 1 এর পরে যেহেতু একটি শূন্য, দশমিক এক ঘর পিছিয়ে যাবে। গুণ করলে পিছিয়ে যায়, ভাগ করলে আগে যায়। 8 6 বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম 40 46 8.6 বর্গ মিটার। এখন আমরা ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ x মিটার। আমাদের প্রশ্নের মধ্যে কি বলছে? দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি দাঁড়াবে? আমরা কি পাবো? 4x মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 4x গুণন x বর্গ মিটার, 4x x গুণ করলে x স্কয়ার বর্গ মিটার। তোমরা একটা জিনিস মনে রেখো, যে যখন ক্ষেত্রফল যাবে, একক যা হোক না কেন তার সামনে কি হবে? বর্গ হবে। আর আয়তন যদি চায়, তার আগে ঘন হবে। যেমন কোনো কিছুর আয়তন চাইলো, কিন্তু একক দেওয়া আছে মিটার, তাহলে একক হবে ঘন মিটার। ক্ষেত্রফল চেয়েছে, আয়তন একক দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ক্ষেত্রফলের সময় বর্গ শব্দটি আসবে, এবং আয়তন চাইলে ঘন শব্দটি আসবে। আমরা এখানে পেলাম আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 4x² বর্গ মিটার। আর এখানে আমাদের কত দেয়া আছে? 40 46 8.6 বর্গ মিটার। কাজেই এখানে দুটোই সমান। আমরা এখন তাই লিখব যে শর্ত মতে 4x² 40 46 8.6। এটা আমরা দেখি x এর মান আমরা কত পাই, এখান থেকে আমরা বের করতে পারবো অতি সহজেই। 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 40 46 8.6 বাদে, তাহলে x² 1। তাহলে কত আসবে? আমরা একটু ক্যালকুলেটরে হিসাবটা করি। ভাগ 4, তাহলে 1017.15। তাহলে বর্গ পার হলে কি হবে? বর্গ পার হলে ওপাশে গেলে কি হবে? বর্গমূল হবে। বর্গ পার হলে বর্গমূল হয়। আমরা দেখি, তাহলে x =1017.15। তাহলে আমরা দেখি কত আসে। তাহলে x এর মান 100.58। তাহলে অতএব প্রস্থ আমরা কি পেলাম? প্রস্থ পেলাম 100.58 মিটার।
আমরা আগেই দৈর্ঘ্য কত লিখে রাখছি, দৈর্ঘ্য লিখে রাখছি 4x², তাহলে অর্থাৎ সরি 4x, কারণ প্রস্থের 4 গুণ হলো দৈর্ঘ্য, প্রস্থের 4 গুণ দৈর্ঘ্য, যেহেতু প্রস্থ এত, এটাকে 4 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য 4 গুণন 100.58 মিটার, তাহলে গুণন 4, তাহলে 402.336 বা 402.58 গুণন 4, আচ্ছা সরাসরি আমরা 3 2 দিয়ে দেব, 5 এত মিটার। তাহলে আমরা কাঙ্ক্ষিত, আমরা লক্ষ্যে পৌঁছে গেছি। আমাদের দৈর্ঘ্য কত, অতএব দৈর্ঘ্য 402.32 মিটার। এই হলো আমাদের 2 নম্বর সমস্যার উত্তর। শিক্ষার্থীরা, এবারে আমরা একটা ছোট্ট একটা সমস্যার সমাধান করব। একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে 24 মিটার, এর উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমরা স্ক্রিনে অবশ্যই সমস্যাটা দেখতেছো। আমি আবার বলতেছি, একটি ত্রিভুজের ভূমি দেওয়া আছে 24 মিটার, এর উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। আসো আমরা এরকম লিখি, দেয়া আছে ত্রিভুজের ভূমি 24 মিটার, উচ্চতা দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। অঙ্কটা করার পিছনে একটা কারণ রয়েছে, যদিও ছোট্ট অঙ্ক। তোমরা দেখো এখানে মিটার আর উচ্চতাতে কিন্তু মিটার এবং সেন্টিমিটার দুটো আছে, কাজে আমরা দুটো রাখলে তো সমস্যা সমাধান করা যাবে না। এটা এই সেন্টিমিটারকে মিটার করতে হবে। আমরা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে তুমি যদি 50 সেন্টিমিটারকে করো, তাহলে এক এক করে কয়টা শূন্য, দুটো শূন্য, তাহলে আমাদের 15.50 মিটার। অর্থাৎ 50 কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে 0.50 মিটার। তাহলে এই যে 15 মিটার 0.50 মিটার, অর্থাৎ 15.50 মিটার। আমরা এটা কি পেয়ে গেলাম, উচ্চতাটাও আমরা মিটারে পেয়ে গেলাম। এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমার এখানে সহজ হয়ে গেল, হাফে থাক, ভূমি হলো 24, উচ্চতা হলো 15.50। তাহলে এটা যদি আমি কাটাকাটি করি 12, তাহলে 12 আর 15.5, এটা যদি আমি গুণ করি তাহলে কত হলো 186, সম্ভবত 12 গুণন 15.5 186 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল চেয়েছে বর্গ মিটার, তো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে তোমরা যদি দেখো যে কখনো মিটার সেন্টিমিটার থাকে, তাহলে অবশ্যই এক জাতীয় করে নিতে হবে। এক জাতীয় করার পর যে কাঙ্ক্ষিত, এটা ত্রিভুজ চেয়েছে, কি ত্রিভুজের সূত্র ফেলছি, আমি ক্ষেত্রফলের সূত্র ফেলছি। আয়তক্ষেত্র চাইতে পারে, আয়তক্ষেত্র সূত্র ফেলবা, পরিমাপ যেভাবে যেটা চাবে সেটাই। তবে এখানে মিটার সেন্টিমিটার বিভিন্ন এককে না রেখে একই জাতীয় এককে তোমরা সবগুলো রেখে অঙ্কটা করবে। শিক্ষার্থীরা, এবারে আমরা 4 নম্বর সমস্যায় যাব। 4 নম্বর সমস্যা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি বলতেছি। স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারের ওজন নির্ণয় করতে হবে।
তাহলে আসো আমরা একটু সমস্যাটা সমাধান করি। দেয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, স্বর্ণের বারের প্রস্থ 6.4 সেন্টিমিটার, স্বর্ণের বারের উচ্চতা 2.5 সেন্টিমিটার। অতএব স্বর্ণের বারের আয়তন স্বর্ণের বারের আয়তন হবে 7.8, 6.4, 2.5 গুণন। যেহেতু মাত্রা কয়টা, একটা, দুইটা, তিনটা হলে আমি বলছিলাম আয়তন হলে ঘন, যেহেতু তিনটা অবশ্যই ঘন সেন্টিমিটার। উল্লেখ্য আমরা আয়তনের সূত্রটা কি? আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমরা স্বর্ণের বারের আয়তন আমরা কি করছি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করছি। তিনটা গুণের গুণফল কত আসে আমরা একটু দেখি। 7.8 গুণন 6.4 গুণন 2.5, 124.8 ঘন সেন্টিমিটার। তো আমরা স্বর্ণের বারের আয়তন আমরা পেয়ে গেছি। এটাকে আমাদের ওজনে নিয়ে আসতে হবে। তাহলে ওজনে নিয়ে আসার আগে আমরা একটা জিনিস জানি, যে আমরা জানি 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে আমাদের কত ঘন সেন্টিমিটার? 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গুণন 124.8 ঘন সেন্টিমিটার বা 124.8 ঘন সেন্টিমিটার। তোমরা এখানে খেয়াল করো, আমাদের ছিল এটা ঘন সেন্টিমিটার, তো দৈর্ঘ্যের এককে, এটা কিন্তু গ্রামে হয়ে গেছে। গ্রাম হলো কার একক? ওজনের একক। যেহেতু আমাদের স্বর্ণের বারে ওজন বের করতে বলছে, তাহলে এইখানে তোমরা সমস্যার শুরুতেই বলা হচ্ছে স্বর্ণ কার তুলনায় কত গুণ? স্বর্ণ কার তুলনায় কত গুণ? স্বর্ণ হচ্ছে পানির তুলনায় 19.3 গুণ ভারী। তো ওই লাইনটা পুরোটাই লিখতে হবে, স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। অতএব স্বর্ণের বারের ওজন আমরা যা এখানে আয়তন পেয়েছি, এটা কি ওজন পেয়েছি, এটাকে আমরা 19.3 দিয়ে গুণ করব, এত গ্রাম। তাহলে আমরা দেখব কত হয়, গুণন 19.3 2408.64 গ্রাম। তাহলে স্বর্ণের বারের ওজন আমরা পেয়ে গেলাম 2408.64 গ্রাম। তাহলে আমরা আজকে শিক্ষার্থীরা 4টি আমরা সমস্যার সমাধান করেছি। এর আলোকে তোমাদের আমি নিচে কিছু কাজ দিব। এই যে 4টা আমি সমস্যার সমাধান করলাম, এর আলোকে কিছু কাজ দেব, তোমরা এই কাজগুলো তোমরা বাসায় ঠিকভাবে করবে। আর এরপরে কিছু প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্ন, আমরা সেগুলো পরে সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে ধন্যবাদ সবাই।